পাহাড় তো সমতলের থেকে অনেক উঁচু। তাহলে আমরা কেন সমতলবাসীরা পাহাড়িদের নিচু করি? আমরা এত নিচ মনের কিভাবে হয়ে যাই? কই, তারা তো এত নিচ না। পর্যটক সেজে যখন আমরা টাকা উড়াতে যাই পাহাড়ে, আমরা বাঙালিরা, তারা তো আমাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না। তাহলে কেন আমরা খারাপ ব্যবহার করি তাদের সাথে? কেন তাদের খারাপ মনে করি? কেনই বা তাদের খারাপভাবে ব্যবহার করি? নমস্কার সুপ্রিয় শ্রোতা, আমি রাজকাহিনী গল্পটি পাঠ করছিলাম। 5টা পর্ব হয়েছে, আরও 2টা পর্ব হলেই সম্ভবত গল্পটি শেষ হয়ে যেত। আরও 2টি পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব, এমনটাই আপনাদের বলেছিলাম। কিন্তু বর্তমানে পাহাড়িদের সাথে যা হচ্ছে, এই ঘটনার বিরুদ্ধে নিন্দা জানাতে আমি আমার ক্ষুদ্র গণ্ডি থেকে চেষ্টা করার জন্যেই আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কিশোর উপন্যাস অপারেশন নীলাঞ্জনা। গল্পটি কিশোর উপন্যাস, আর টিপিক্যাল জাফর ইকবাল স্যারের কিশোর উপন্যাসের মতো এখানেও আছে অ্যাডভেঞ্চার, আর সেই অ্যাডভেঞ্চারে কিশোর সমাজের জয়। কিন্তু সেটার সাথেও আছে পাহাড়ের প্রতি সমতলের পাহাড় সমান ঘৃণা। কিন্তু সেই সাথে সাথেই আছে পাহাড়ের উদ্দেশ্যে সমতলের বাড়িয়ে দেওয়া বন্দুকদের হাত। আমরা বন্দুকদের হাতগুলো দেখে অনুপ্রাণিত হব। ক্ষমতা থাকলেই যে ক্ষমতার অপব্যবহার করতে হবে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে হবে, আদিবাসীদের উপরও অত্যাচার করতে হবে, এভাবে আসলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের পরিচয় দেওয়া যায় না। চলুন আমরা সকলে একসাথে মানুষ হই। অনেক কথা বলে ফেললাম, বিরক্ত হয়ে থাকলে আমি একান্ত দুঃখিত। যারা শুনেছেন ধৈর্য ধরে শোনার জন্য তাদের ধন্যবাদ। যারা শোনেননি, না শুনেও পাশে আছেন, তাদেরকেও ধন্যবাদ পাশে থাকার জন্যে। আপনাদের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিও নিয়ে উপস্থিত হতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তবুও এর মধ্যে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার গল্প পাঠ শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। গল্প পাঠ শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি যদি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতেন তাহলে অনেক উপকার হতো আমার। আবার অনেক কথা বলে ফেললাম, বলতে চাইনি তাও আর বলবো না। চলুন তাহলে শুরু করি এক অন্যরকম নামের অন্যরকম গল্প, অপারেশন নীলাঞ্জনা। শেষ পর্যন্ত পরীক্ষা শেষ হলো। পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় টের পেলাম পরীক্ষা শেষ হলে যেরকম আনন্দ হবে ভেবেছিলাম তার কিছুই হচ্ছে না, বরং মেজাজটা কেমন যেন গরম হয়ে আছে। আনন্দটা হবে কেমন করে? পরীক্ষা শেষ হওয়ার পর আমি পরীক্ষার কথা পুরোপুরি ভুলে যেতে চাই, কিন্তু তার কি কোনো উপায় আছে? পরীক্ষার হল থেকে বের হয়েই সবাই একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে, উত্তর মিলাতে থাকে। উত্তর যখন মিলে যায় তখন আনন্দে কয়েকজন ফ্যাক ফ্যাক করে হাসতে থাকে। পরীক্ষার হল থেকে বের হয়ে ফল মিলিয়ে লাভটা কি? আমার তো কখনো এইগুলো কারোর সাথে মেলে না, তাই আমি কারোর সাথে মেলানোর চেষ্টাও করি না। আজকাল পরীক্ষার হলে আমার ঠিক পেছনে মজনু সিট পড়েছে। মজনু হচ্ছে আমাদের ক্লাসের নাম করা ভালো ছাত্র। তার পকেটে সবসময় 2টা কলম থাকে, একটা রুলার থাকে। আমরা যেরকম খাতা ভাঁজ করে একটা মার্জিন না করে লিখি, মজনু কিন্তু সেটা কখনো করে না। রুলার দিয়ে নিখুঁতভাবে মার্জিন এঁকে নেয়। পরীক্ষার হলে শেষের দিকে আমি মজনুকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, 4 নম্বরের উত্তরটা কত রে? এদিক সেদিক তাকিয়ে সে ফিসফিস করে বলল 27। এদিকে আমার উত্তর এসেছে 22। আমি গোটা অঙ্কটা গোড়া থেকে আবিষ্কার করলাম একেবারে শেষের 15 আর 12 যোগ করে আমারও উত্তর 87 হওয়ার কথা ছিল। কিন্তু 15-র 5টাকে দেখে কেন জানি শূন্যের মতো লাগছিল, তাই 15-র জায়গায় 10 দিয়ে যোগ করে ফেলেছি। যখন কেটে ঠিক করব, ঠিক তখনই হ্যাচকা টান দিয়ে বাকের স্যার খাতাটা নিয়ে গেল। আমি একেবারে হাহা করে বললাম, স্যার মাত্র 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড স্যার, স্যার প্লিজ। বাকের স্যার তার হলুদ দাঁত বের করে রাক্ষসের মতো একটা হাসি দিয়ে বলল, টাইম শেষ, আবার সামনের বছর। আমার মনে হলো ভাল্লুকের মতো ঝাঁপিয়ে পড়ে স্যারের হাতটা থেকে খাতাটা কেড়ে নেই, কিন্তু আসলে সেটা তো আর করা যায় না, তাই বসে বসে দাঁত কিরপির করতে লাগলাম। যখন মেজাজ গরম করে বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন মজনু এসে হাত পাতল, বলল, আমার কলমটা দে। আমার মনে পড়ল আমি আজকে মজনু 2 নাম্বার কলমটা দিয়ে পরীক্ষা দিয়েছি। আজকে পরীক্ষার খাতায় নাম লেখার সময় আবিষ্কার করলাম আমার কলমটা দিয়ে লাল লাল লেখা বেরোচ্ছে। সারা দুনিয়ার নিয়ম হচ্ছে কালো কলমের ক্যাপ হবে কালো,
লাল কলমের ক্যাপ হবে লাল। আমাদের বাসায় কেন জানি লাল কলমে কালো ক্যাপ লাগিয়ে রেখেছে। কেন রেখেছে, কে রেখেছে কে জানে। আমি উঠে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে বাকের স্যারকে বললাম, স্যার, লাল কলম দিয়ে কি পরীক্ষা দেয়া যাবে? বাকের স্যার হলুদ দাঁত বের করে তার রাক্ষসের মতো বিকট হাসি দিয়ে বলল, না, আমি স্যার ভুল করে লাল কালির কলম নিয়ে এসেছি। তোর ভুলের দায়িত্ব তোর, আমার না। কারো কাছ থেকে একটা কলম নিয়ে নিই স্যার। কে তোকে তোর জন্য বাড়তি কলম নিয়ে বসে আছে? তখন আমি পেছনে ফিরে মজনুকে বললাম, এই মজনু, তোর একটা কলম থাকে না, ওটা আমাকে দিবি? মজনু মুখ কালো করে ফেললো, ইতস্তত করে বলল, যদি লাগে তখন দেখা যাবে, প্লিজ দে। মজনু মুখ ভোতা করে বলল, কিন্তু আমি এবারে চাপা গলায় বললাম, দে বললাম, নাহলে আমি দেখ তোর কী অবস্থা করি। ক্লাসে যেহেতু গুন্ডা হিসেবে আমার খানিকটা সুনামি আছে, মজনু কলমটা দিয়ে দিল। আমি তখন বাকের স্যারের দিকে তাকিয়ে আমার দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বললাম, পেয়ে গেছি স্যার। পরীক্ষা দেওয়ার জন্য একটা কলম পেয়ে গেছি বলে স্যার মনে হয় খুবই অসন্তুষ্ট হলেন, কিন্তু কিছু বললেন না। আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইলেন। এখন মজনু সেই কলমটার জন্য দাঁড়িয়ে আছে। আমি তাই পকেট থেকে কলমটা বের করে তার হাতে দিলাম। তার কলমটা দিয়ে পরীক্ষা দিয়েছি বলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আমার এসব থ্যাংক ইউ, প্লিজ, এইসবের ধারে গেলাম না। শুকনো গলায় বললাম, কি ফালতু কলম দিয়েছিস, তোর লেখায় বের হয় না, পরীক্ষা দিতে যে জানটাই বের হয়ে গেল। মজনু অবাক হয়ে বলল, লেখা বের হয় না? চাচা এটা আমেরিকা থেকে এনেছে, এই জন্যেই। ভেজাল মাল। আমি মজনুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এগিয়ে গেলাম। বারান্দায় অন্য পাশে জটলা পাকিয়ে কয়েকজন ছেলে কথা বলেছে। আমাকে একজন জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হয়েছে রে নুরু? হ্যাঁ, আমার নাম নুরু। সবাই আমাকে আড়ালে নাড়ু বলে ডাকে, তবে আমি গুন্ডা টাইপের বলে সামনাসামনি ডাকার সাহস পাই না। আমি বললাম, ফাটাফাটি। ফাটাফাটি ভালো না ফাটাফাটি খারাপ? হ্যাঁ, দুটাই হতে পারে, দেখি কোনটা হয়। ছেলেগুলো তাদের আলাপে ফিরে গেল। একজন জিজ্ঞাসা করলো, পরীক্ষা তো শেষ, কি করবি সাদিব? সাদিব আমাদের ক্লাসের সবচেয়ে হাইফাই ছেলে। বাবা বিল্ডিংয়ের ব্যবসা করে। বিল্ডিংয়ের ব্যবসা কেমন করে করতে হয় আমি জানি না, কিন্তু এই ব্যবসায় নিশ্চয়ই অনেক টাকা। আমরা দেখেছি তাকে নিতে এক দিন এক একটা রঙের গাড়ি আসে। পরীক্ষা শেষে সাদিব কি করবে সেটা আমিও শুনতে চাচ্ছিলাম, তাই একটু দাঁড়ালাম। সাদিব উদাস মুখে বলল, পুকেট যেতে পারি। একজন জিজ্ঞাসা করলো, পুকেটটা কোনখানে রে, খাগড়াছড়ি না রাঙামাটি? সাদিব বলল, পুকেট থাইল্যান্ডে। আমি হাঁটতে শুরু করলাম। শুনলাম আরেকজন জিজ্ঞাসা করছে, তুই কি করবি? একজন বলল, না বাবা, আমি থাইল্যান্ড সিঙ্গাপুর যাব না, দেশেই থাকবো, কক্সবাজার আর রাঙামাটি। আরেকজন বলল, আমরা নানা বাড়ি যাব, পদ্মার পার, নানার বিশাল নৌকা আছে, সেখানে শোয়ার ঘর আছে, বাথরুম আছে, সব আছে। আরেকজন বলল, আব্বু বলেছে একটা কম্পিউটার কিনে দেবে, যদি সত্যি সত্যি কিনে দেয় না, প্রোগ্রামিংটা শিখেই ফেলবো। আমি দীর্ঘশ্বাস চেপে সরে যাচ্ছিলাম। একজন পেছন থেকে জিজ্ঞাসা করলো, এই নুরু, নুরু, তুই কি করবি, কোথায় যাবি? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ কোথায়? নতুন জেলখানা তৈরি হয়েছে, খুব হাইফাই, কাউকে মার্ডার করে দেখি যাওয়া যায় কিনা, থাকা খাওয়া ফ্রি। আমার কথা শুনে সবাই হিহি করে হাসতে লাগলো। যেতে যেতে শুনলাম একজন বলল, নুরুটা যা ফানি না, একদম জোকার, 1 নম্বরের জোকার। এটা যে জোকারই না একেবারে সত্য কথা সেটা কেউ বুঝলো না। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা বিশাল দীর্ঘশ্বাস ফেললাম। পরীক্ষা শেষে সবাই কিছু না কিছু করবে, হয় কোথাও বেড়াতে যাবে, নয়তো প্রোগ্রামিং শিখবে, নয়তো বই পড়বে। শুধু আমার কিছুই করার নাই। আমি 24 ঘন্টা বাসার ভিতরে থাকবো, বসার ঘর থেকে ডাইনিং রুমে যাব, ডাইনিং রুম থেকে বসার ঘরে আসবো, আর মাঝে মাঝে বাথরুমে যাব। এছাড়া আমার আর কিছুই করার নেই। জীবনের মাঝে উত্তেজনা আনার জন্য যে মাঝে মাঝে ছোট বোন রিমির সাথে ঝগড়া করতে পারি, তবে রিমির সাথে ঝগড়া করে কোনো আনন্দ নাই। সবচেয়ে ছোট বলে সবচেয়ে আদরের, আর সবচেয়ে আদরের বলে সবচেয়ে বেশি নেকু, কিছু হলেই ভ্যাঁ করে কেঁদে দেয়। তারপরে আম্মুর বকাবকি শুরু হয়ে যায়। আর এদিকে আমার বড় ভাইও আছে, সে তো এত ব্যস্ত যে তার সাথে কথা বলতে গেলে তার দেখাই পাওয়া যায় না।
মাত্র ক্লাস 10-এ পড়ে, এর মাঝে এত ব্যস্ত একজন মানুষ কিভাবে হলো কে জানে। ভাইয়াও এই স্কুলেই পড়ে, আজকেও তার নাকি পরীক্ষা শেষ হয়েছে। সিঁড়ি দিয়ে নেমেই আমি তাকে দেখতেও পেলাম, তার কয়েকজন বন্ধুর সাথে সে খুবই ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে। সে যেন আমাকে না দেখে, সে এইভাবেই চলে। সেইভাবেই চলে যেতে চাইছিলাম, কিন্তু সে দেখে ফেললো। গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো, এই নুরু, আগে যাস না, আমার সাথে যাবি? আমি আবার একটা দীর্ঘশ্বাস ফেললাম। তার মানে ভাইয়ার নানা ধরনের উত্তেজিত কথা শুনতে শুনতে আমাকে যেতে হবে। সব কথা শেষে থাকবে একটা বিশাল উপদেশ, জীবনকে কিভাবে মহৎ করতে হবে সেটা তার থেকে ভালো কেউ জানে না। মেয়ে হলে জন্ম নিলে নির্ঘাত বড় একটা মাদার তেরেসা হয়ে যেত। এখন কি হবে কে জানে। আমি বারান্দায় বসে আকাশ পাতাল চিন্তা করতে লাগলাম। আমার কপালটা তো খারাপ কেন? ভাইয়ার নাম শায়েদ হাসান বলে সবাই তাকে শায়েদ ডাকে। আমার নাম শাফকাত হাসান, কিন্তু সবাই আমাকে নুরু ডাকে। নুরু কোনো নাম হলো? সবাই মনে করে নুরুলের লটা মনে হয় বাদ পড়ে গেছে, কিংবা নুরু নামটাকে টেনে লম্বা করা হয়েছে। আমার যে একটা ভালো নাম আছে সেটা কেউ জানেই না, মনে হয় ভুলেই গেছে। কয়েকদিন আগে আমি স্কুলে একটা ঝামেলা পাকিয়ে তখন আব্বুকে ডেকে পাঠিয়েছিল। রাক্ষসী টাইপের নাজমা ম্যাডাম আব্বুকে বলল, শাফকাতের মনে হয় ডিসিপ্লিন নিয়ে একটু সমস্যা আছে। আব্বু অবাক হয়ে বললেন, শাফকাত? শাফকাতটা কে? ম্যাডাম বলল, কেন, আপনার ছেলে? আব্বু বললেন, ও নুরু। আব্বু অপ্রস্তুত হয়ে হাহা করে হাসলেন। তারপর বললেন, আমরা বাসায় সবসময়কে নুরু রাখি তো তাই মনে থাকে না। কি লজ্জার কথা, নিজের বাবা ছেলের নাম জানে না। তখন রাক্ষসী ম্যাডামও মাঝে মাঝে টিটকারি করে আমাকে নুরু ডাকে। তখন থেকে আমি অনেকক্ষণ বসে থাকলাম। শেষ পর্যন্ত ভাইয়া তার আলাপ শেষ করে আমার কাছে এসে বলল, চল যাই। তারপর জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা যে জঘন্য হয়েছে সেটা তো আর মুখের উপর বলা যায় না, তাই বললাম মোটামুটি। ভাইয়া বলল, মোটামুটি আবার কি? বলবি হয় ভালো অথবা খারাপ। আমি বললাম, ভালো আর খারাপের মিক্সচার হলে কি বলবো? ভাইয়া আমার দিকে ভুরু কুচকে তাকালো। কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দিলাম না। তার আগেই জিজ্ঞাসা করলাম, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভাইয়ার মুখটা 100 ওয়াট বাল্বের মতো জ্বলে উঠল। তারপর পরীক্ষাটা যে কত ভালো হয়েছে সেটা সে উত্তেজিত গলায় বলতে লাগলো। আমি কথা শোনার ভান করে থাকলাম, কিন্তু কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতে লাগলাম। আমাদের বাসা খুব দূরে না, হেঁটেই যাওয়া যায়। আমার হেঁটে যেতে ভালোই লাগে। রাস্তার দুপাশের দোকানপাট, মানুষজন, গরু ছাগল দেখে দেখে যাওয়াটা যথেষ্ট মজার ব্যাপার। তবে আজকে পরীক্ষা ভালো দিয়ে ভাইয়ার মেজাজ ভালো, তাই সে একটা রিক্সা নিয়ে নিল। রিক্সা করে যেতে যেতেই ভাইয়া বলল, পরীক্ষা শেষ, তুই কী করবি ঠিক করেছিস? কেরানীগঞ্জে যাওয়ার কথা বলবো কি বলবো না বুঝতে পারলাম না, শেষ আর বললাম না। প্রশ্নের উত্তর জানা না থাকলে সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে পাল্টা প্রশ্ন করা। আমি সেটাই করলাম। তুমি কি করবে ঠিক করেছ? ভাইয়া মনে হচ্ছে ঠিক এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিল। হাত মুখ এবারে 200 ওয়াট বাল্বের মতো জ্বলে উঠল। হাত পা নেড়ে বলল, আমাদের ক্লাব থেকে আমরা সবাই সুন্দরবনে যাব। একটা বিশাল লঞ্চ ভাড়া করে সদরঘাট থেকে রওনা দিয়ে 2 সপ্তাহের জন্য সুন্দরবন আমাকে পাবলিকেশনসের দায়িত্বে দিয়েছে। ব্লা ব্লা ব্লা। আমি বললাম, ভাইয়ার কথা শুনে হিংসায় আমার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু আমি মুখটা হাসি হাসি করে রাখলাম। ভাইয়া তাদের অ্যাডভেঞ্চার ক্লাব থেকে কি কি করবে সেটা আমাকে বলতে লাগলো। কারা কারা যাবে, কি কি নিয়ে যেতে হবে, খাওয়ার মেনু কি হবে, কোনো কিছুই বাকি রাখলো না। তার যে কত মজা হবে সেটা কমপক্ষে আমাকে 50 বার শুনতে হলো। আমার মাঝে মাঝে ইচ্ছা হচ্ছিল লাফ দিয়ে রিক্সাটা থেকে নেমে যাই, কিন্তু সত্যি সত্যি সেটা তো আর করা যায় না। রিক্সায় বসে বসে ভাইয়ার কথাগুলো শুনে মুগ্ধ হবার ভান করতে লাগলাম। একটা সময় ভাইয়ার কথা শেষ হলো, তখন তার মনে হলো পরীক্ষার পর আমি কি করব সেটা এখনও শোনা হয়নি। তাই সে আবার আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি করবি ঠিক করেছিস? আমি অনেকটা কষ্ট করে দীর্ঘশ্বাস চেপে রেখে বললাম, না, এখনও ঠিক করি নাই। ক্যালকুলাসটা শিখে ফেলতে পারিস, খুব ভালো বই আছে, পানির মতো করে বুঝিয়ে দেবে। আমার মনে হলো আমি ডাক ছেড়ে কাঁদি। সে যাবে সুন্দরবনে অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে মজা করতে, আর আমি বাসায় বসে বসে ক্যালকুলাস শিখব। আমি পড়ি ক্লাস 7-এ, পরীক্ষায় যদি পাশ করি তাহলে ক্লাস 8-এ উঠব। আমি এখন শিখব ক্যালকুলাস? ক্যালকুলাস! ভাইয়া উপদেশ দেওয়ার মাঝে মহা এক্সপার্ট,
কাজে এসে উপদেশ দিতে লাগলো, সময় নষ্ট করা ঠিক না, পুরো সময়টা ঘরে বসে নষ্ট করিস না, কিছু একটা করার প্ল্যান কর। আমি দাঁত চেপে বললাম, কি করব? কবিতা মুখস্থ করতে পারিস, জীবনানন্দের রূপসী বাংলার কয়েকটা কবিতা, কিংবা রবীন্দ্রনাথের এবার ফেরাও মোড়ে, একেবারে ফাটাফাটি কবিতা। সময় থাকলে আমিও মুখস্থ করে ফেলতাম। আমি কল্পনা করলাম, ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত বসে মাথা দুলিয়ে দুলিয়ে কবিতা মুখস্থ করছি। কল্পনা করতেই আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। ভাই অবশ্য সেটা বুঝতে পারলো না, সে কথা বলেই যেতে থাকলো, আরও একটা প্রজেক্ট নিতে পারিস। আমি জিজ্ঞাসা করলাম, কি প্রজেক্ট? বাসার বইগুলোর অবস্থা দেখেছিস? সব এলোমেলো হয়ে যাচ্ছে, একটা বই আর খুঁজে পাওয়া যায় না। সবগুলা বই সাজিয়ে লেভেল করে ফেলতে পারিস। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, বিজ্ঞান ভিত্তিক সব আলাদা আলাদা করে রাখবি। বইগুলোর উপর কত ধুলা জমেছে দেখেছিস? মুছে রাখবি, একেবারে মুছে রাখবি, যেন ঝকঝকে তকতকে থাকে। এবারে আমার ইচ্ছা করলো ভাইয়াকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিই। সে তার অ্যাডভেঞ্চার ক্লাবের ছেলেমেয়েদের নিয়ে সুন্দরবনে মজা করবে, আর আমি বসে বসে বাসার বইয়ের ধুলা ছাড়ব। সেদিন দেখেছি সেলফে বইয়ের ফাঁকে এই বড় একটা গোবদা মাকড়সা বসে আছে। আমি বই নামাতে যাব, আর সেই গোবদা মাকড়সা আমার হাত বেয়ে তিত্তির 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 করে দৌড়ে যাবে। চিন্তা করে আমার শরীরটা খারাপ হয়ে গেল। ভাইয়া আরও উপদেশ দিতে যাচ্ছিল, কপাল ভালো বাসায় পৌঁছে গেছি। আমাকে আর নতুন কোনো উপদেশ শুনতে হলো না। কে জানে এরপরে হয়তো বলবে বাসার কমোডগুলো ময়লা হয়ে গিয়েছে, এই ছুটিতে আমি যেন সেগুলো ঘষে ঘষে ঝকমকে তকতকে করে ফেলি। রিক্সা থেকে নেমে ভাইয়া যখন রিক্সা ভাড়া দিচ্ছে, তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে বেল টিপছি। অনেকবার বেল টেপার পর রিমি এসে দরজা খুলল। আমাকে দেখেই মুখটা বাঁকা করে বলল, একবার বেল টিপলে আমরা শুনতে পাই, এতবার বেল কেন টিপতে হবে? হ্যাঁ, ইচ্ছে হলো রিমির মাথায় একটা চাটি মারি, কিন্তু এ বাসার সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের এবং সবচেয়ে নেকু মানুষটার মাথায় চাটি মারলে বিপদ আছে। আম্মু রিমিকে আদর করে ডাকেন, রিমি ঝিমি, রিমি ঝিমি। আব্বু আরও এক ডিগ্রি উপরে, তাকে ডাকেন রিমিকি, ঝিমিকি। তার মাথায় তো আর এত সহজে চাটি মারা যায় না। দাঁত কিরমির করে বললাম, শুনতে পাস বলে তো মনে হয় না, কানটা টেনে লম্বা করে দিলে মনে হয় শুনতে পাবি। আমার কথা শুনে রিমির চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো, মুখ বাঁকা হয়ে গেল, মনে হলো এক্ষুনি ভ্যাঁ করে কেঁদে দেবে। আমি তাড়াতাড়ি তাকে ঠেলে সরিয়ে ভিতরে ঢুকে গেলাম। শুনলাম পিছনে ভাইয়া বলছে, কি হয়েছে রিমটু আপু, তোমার মুখ কান্না কান্না কেন? শুনলাম রিমি নালিশ করছে, নুরু ভাইয়া বকা দিয়েছে, বলেছে আমার কানটা টেনে লম্বা করে দেবে। ভাইয়া তার আদরের রিমটু আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নুরুর কথা ছেড়ে দাও, এটা হচ্ছে তোমার জঙ্গলি ভাইয়া, ভালো করে কথাও বলে না, কী যে হবে ওর। বড় হওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা নিয়ে ভাই বোন কথা বলতে থাকে, এবং আমি আমার ঘরের ভিতরে ঢুকলাম। টেবিলের উপর আমার বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পরীক্ষা হয়ে গেছে, তাই এই বইগুলোর কোনো দরকার নেই। ইচ্ছে করলে সেগুলোকে এখন আমি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতে পারি, আগুন দিয়ে জ্বালিয়েও দিতে পারি। আপাতত পকেট থেকে কালো ক্যাপ লাগানো লাল কলমটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে পড়লাম। পরীক্ষা ভালো হোক মন্দ হোক, শেষ তো হয়েছে। ফার্স্ট সেকেন্ড না হই, প্রমোশন তো পাবো, তাহলে একটু আনন্দ হচ্ছে না কেন? মেজাজটা তো গরম কেন হয়ে আছে? শুনলাম বাসার নাম করা ভালো ছেলে ভাইয়া আম্মুর সাথে কথা বলছে। নিশ্চয়ই তার পরীক্ষা যে কত ভালো হয়েছে সেটা বোঝাচ্ছে। তাদের অ্যাডভেঞ্চার ক্লাবে সুন্দরবন ট্রিপের কথা শোনাচ্ছে। কি বলছে ভালো করে শোনা যাচ্ছে না, তবে আমার নামটাও দু একবার শুনতে পেলাম। আমার সম্পর্কে তো ভালো কিছু বলা যাবে না, তাই খারাপ কিছুই বলেছে, কিন্তু সেটা কতটা খারাপ সেটা জানারই কৌতূহল হচ্ছে। একটু পরে অবশ্য আন্দাজ করতে পারলাম। রিমি আমাদের ঘরে উকি দিল, বিছানায় শুয়ে থাকতে দেখে বলল, হায় হায়, তুমি জুতা পরে বিছানায় শুয়ে আছো কেন? আমি জুতা পরে বিছানায় শুয়ে আছি কথাটা সত্যি, কিন্তু পা দুটি বাইরে ঝুলিয়ে রেখেছি সেটা অবশ্য রিমির চোখে পড়ল না। আমি বললাম, তোর যদি ভালো না লাগে তাহলে তুই এসে আমার জুতাগুলো খুলে দিতে পারিস। আমি কি না করেছি কখনো? রিমি ঠোঁট উড়লিয়ে বলল, ছি, তোমার জুতো আমি হাত দিয়ে ধরবো? কখনো না। তাহলে ভেদর ভেদর করিস না। কিন্তু মনে হলো সে ভেদর ভেদর করার জন্যই এসেছে। রিমি আমাকে একটু দেখলো, তারপর জিজ্ঞাসা করলো, তোমার পরীক্ষা কেমন হয়েছে?
আমি গরম হয়ে বললাম, আমার পরীক্ষা কেমন হয়েছে সেটা জেনে তুই কি করবি, যা ভাগ। রিমি ভাগার কোনো রকম লক্ষণ দেখালো না, সুর করে বলল, আমি জানি আমি জানি আমি জানি। কি জানিস? তোমার পরীক্ষায় তুমি ডাবলা খেয়েছো, ডাব্বা ডাব্বা, তুমি ফেলটুস। আমি তখন লাফ দিয়ে উঠে রিমিকে ধাওয়া করলাম। সে চিৎকার করে পালিয়ে গেল। নিশ্চয়ই সে এখন আম্মুকে গিয়ে নালিশ করবে, তারপর আম্মু এসে আমাকে বকাবকি করবে। এই আমার জীবন, একটার পর একটা বিভীষিকা। আমি জুতা খুলে বাথরুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে বের হলাম। দেখলাম আম্মু আমার টেবিলের বইপত্র গোছাচ্ছেন। রিমি আম্মুর পেছনে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। আমাকে বাথরুম থেকে বের হতে দেখে আম্মু জিজ্ঞাসা করলেন, কি হলো, বাসায় এসে ঘরের ভিতর ঢুকে বসে আছিস? আম্মুর গলায় রাগ নেই, নরম গলায় কথা বলছে। রিমি নালিশ করে বেশি সুবিধা করতে পারেনি মনে হচ্ছে। আম্মু রেগে মেগে আমাকে অনেক বকাবকি করেন সত্যি, কিন্তু যখন আমার মন খারাপ থাকে কিভাবে জানি টের পেয়ে যান। আমি বললাম, না এই তো। আয় নাস্তা খেতে আয়, পরীক্ষা কেমন হয়েছে? আমি উদাস গলায় বললাম, আর পরীক্ষা? পরীক্ষা ভালো হবে কেমন করে? পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখি কলম থেকে লাল কালি বেরোচ্ছে। লাল কলম দিয়ে তো আর পরীক্ষা দেওয়া যায় না। লাল কলম নিয়ে গেলি কেন? আমি কি নিয়ে যেতে চেয়েছি নাকি? একজন লাল কলমের লাল ক্যাপটা বদল করে কালো ক্যাপ লাগিয়ে রেখে দিয়েছিল, আমি ভেবেছি কালো কলম। আমি রিমির দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বললাম, নিশ্চয়ই রিমি, আর কখন আমার টেবিলে হাত দিবি না, তুই বুঝেছিস? হাত দিলে খুন করে ফেলবো। এই কথা বলতে গিয়েও থেমে গেলাম। আম্মুর সামনে মনে হয় খুন খারাপির কথাটা বলা ঠিক হবে না। ভেবেছিলাম রিমি নেকু গলায় প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদ না করে মিনমিন করে বলল, বুঝি নাই, কলমের ক্যাপ আলাদা হয়। আম্মু বললেন, ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে। তারপর কালো কলম পেলি কিভাবে? পাওয়া কি এত সোজা? আমি ব্যাপারটাকে আরও ভয়াবহ করে তোলার চেষ্টা করলাম। আর একটু হলেই স্যার তোমাকে বেরই করে দেয়, অনেক কষ্ট করে একটা পাওয়া গেল কলম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, পরীক্ষা দেওয়ার আগে যদি এত যন্ত্রণা হয় তাহলে পরীক্ষা দিবিটা কেমন করে? এটা হচ্ছে আম্মুদের বিশেষ গুণ। ঠিক যখন মাথায় হাত বুলিয়ে নরম গলায় কথা বলা দরকার, ঠিক তখনই মাথায় হাত বুলিয়ে নরম গলায় কথা বলেন। কিভাবে কিভাবে জানি আমাদের মনের কথাগুলো বুঝে ফেলেন। আমিও গজগজ করতে করতে নাস্তা খেতে গেলাম। ভাইয়া এর মাঝে টেবিলে বসে খেতে শুরু করেছে। সে ব্যস্ত মানুষ, নিশ্চয়ই খেয়ে দিয়ে বের হয়ে যাবে। আমি যেগুলো খেতে পছন্দ করি ঠিক সেগুলো তৈরি করা হয়েছে, লুচি, কাবাব আর চটপটি। আমি খেতে বসে গেলাম। এতক্ষণ টের পাই নাই, আসলে আমার অনেক খিদে পেয়েছে। আমি গপ গপ করে খেতে থাকলাম। খাওয়ার পর আমার মেজাজটা একটু ঠান্ডা হলো। এখন মনে হয় আমি প্রতি আক্রমণ শুরু করতে পারি। ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তুমি কি বাইরে যাচ্ছ? ভাইয়া মুখ মুছতে মুছতে বলল, যেতে হবে না, এক্সিকিউটিভ কমিটির মিটিং, আমি পাবলিকেশনস কমিটির সেক্রেটারি। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু তুমি জানো ভাইয়া ক্লাবের মেম্বাররা সুন্দরবনে যাচ্ছে? জানি, শায়েদ বলেছে। আমাদের ক্লাসের একজন পুরা ফ্যামিলি নিয়ে পুকেট যাচ্ছে। পুকেট কোথায় জানো? থাইল্যান্ডে। আরেকজন যাচ্ছে কক্সবাজার আর রাঙামাটি। কোথায় কোথায় যাবে আমি ভালো করে শুনিনি, কিন্তু বলার সময় একটু বাড়িয়ে চড়িয়েই বলতে থাকলাম। আমি বলতে থাকলাম, অন্যদের কেউ খাগড়াছড়ি, কেউ সিলেট, কেউ দিনাজপুর, একজন আবার নদীতে লঞ্চ ভ্রমণ করবে। মনে হয় নৌকা বলেছিল, কিন্তু লঞ্চটা মনে হয় ভালো শোনাবে, তাই লঞ্চ বলে দিলাম। তারপর বললাম, একজনকে তার বাবা ল্যাপটপ কিনে দিচ্ছে, অন্যদের স্মার্টফোন। স্মার্টফোনের কথাও কেউ বলেছিল না? ল্যাপটপ আর স্মার্টফোনের মধ্যে পার্থক্য কী? একটা ছোট আর একটা বড়, তাই আমি চালিয়ে যেতে থাকলাম। তারপর আমি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললাম, সবাই কোথাও না কোথাও যাচ্ছে, কিছু না কিছু করছে, শুধু আমি কোথাও যাচ্ছি না, কিছুই করছি না। আমি একটুখানি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রিমি আমাকে বলল, ভাইয়া তুমি চিড়িয়াখানা যেতে পারো। আমি চোখ পাকিয়ে রিমির দিকে তাকালাম। ইচ্ছা হলে তুই চিড়িয়াখানায় যাস, বান্দরের সাথে সেলফি তুলে আসবি। ভাইয়া উঠে দাঁড়ালো, বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার এখন যেতে হবে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই যে কোথাও যাচ্ছিস না দোষটা কিন্তু তোর। যেখানে যাবি সেখানে ঝগড়া করবি, মারপিট করবি, কে নেবে তোকে? হ্যাঁ, একটা ভালো অর্গানাইজেশনের ভলেন্টিয়ার হয়ে ভাইয়ার দেরি হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। তারপরে আমাকে একটা বিশাল লেকচার দিয়ে গেল। আমাকে নিয়ে কথা বললেই আমার ঝগড়ার কথা, মারপিটের কথা বলা হয়। অথচ শুধু একবার আমি ফুটবল খেলতে গিয়ে একটু ঝগড়া করেছিলাম।
আমার সাথে খারাপ ব্যবহার করেছিল বলে অন্য টিমের ক্যাপ্টেনকে একটু টাইট দিয়েছিলাম। আর একবার পিকনিকে যাওয়ার সময় অন্য পার্টি আমাদের নিয়ে ইয়ার্কি করছিল, তখন কথা কাটাকাটি হয়ে যাওয়ার কারণে একটু ধাক্কাধাক্কির মতো হয়েছে। এরকম 2-4টা উদাহরণ, কিন্তু এমনভাবে যে কেন বলা হয় আমি বুঝি না, যেন আমি রেগুলারই মারামারি করি। ভাইয়া তার লেকচার দিয়ে অনেক রকম উপদেশ দিয়ে চলে গেল। আমি তখন ফোঁস করে একটা বড় দীর্ঘশ্বাস ফেললাম। পরীক্ষার পর সবাই অনেক রকম আনন্দ করবে, কিন্তু আমার জীবনে কোনো আনন্দ নাই। মনে হচ্ছে এটার জন্যে আমি নিজেই দায়ী, মনে হচ্ছে দোষটা আমার নিজের। একেই বলে কপাল। রাত্রে ডাইনিং টেবিলে খেতে খেতে আব্বু ব্যাপারটা আবার তুললেন। মনে হলো আম্মু ব্যাপারটা নিয়ে আব্বুর সাথে আলাপ করেছে। নুরু, পরীক্ষার পর তো সব বন্ধুরা নানা রকম আনন্দ করছে, তোর নাকি কোনো আনন্দ নাই? আমি মাথা নেড়ে বললাম, নাই। আব্বু বললেন, পরীক্ষা শেষ হয়ে গেছে, সেটাই কি কম আনন্দ? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কিন্তু কি? সবারই তো পরীক্ষা শেষ হয়েছে, সবাই তারপরেও অনেক রকম আনন্দ করছে। আব্বু বললেন, ঠিক আছে, আমি তোকে একটা স্পেশাল আনন্দের কথা বলে দিই, তুই সারা জীবন এই আনন্দের কথা মনে রাখবি। অন্যরা আনন্দ করবে, করার পরই সেটা শেষ হয়ে যাবে, তোর আনন্দ কখনোই শেষ হবে না, সারা জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে, বুঝলি? আমি খুব সাবধানে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বুঝতে পারলাম আব্বু এখন আনন্দ করার এমন একটা অদ্ভুত কায়দার কথা বলবে যেটার কোনো মাথা মুন্ডু নাই। আব্বুর মনে হয় মনেই থাকে না যে তার বয়স 42 আর আমার বয়স 13। 42 বছরের একটা মানুষের জন্যে যেটা আনন্দ, 13 বছরের মানুষের জন্যে সেটা শুধু যন্ত্রণাই না, সেটা হচ্ছে একটা বিভীষিকা। তারপরেও আব্বু কি বলেন সেটা শোনার জন্য আমি তাকিয়ে রইলাম। আব্বু খুব গম্ভীর মুখ নিয়ে বললেন, তোকে আমি 20টা বইয়ের একটা লিস্ট দেব। এর মধ্যে 10টা বাংলা, 10টা ইংরেজি। এর মধ্যে গল্প থাকবে, উপন্যাস থাকবে, প্রবন্ধ থাকবে, ইতিহাস থাকবে, বিজ্ঞান থাকবে, ক্লাসিক থাকবে। তুই যখন এই বইগুলো পড়ে শেষ করবি, তুই তখন অন্য একটা মানুষ হয়ে যাবি। আমি আব্বুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা হচ্ছে আব্বুর আনন্দ করার বুদ্ধি। আমার নিজের কানে শুনেও বিশ্বাস করতে হলো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আব্বু বইগুলোর নাম বলতে থাকলেন, বইগুলো কী নিয়ে সেটা বলতে থাকলেন। এক সময় আমি কিছু বুঝতেও পারলাম না, শুধু দেখতে থাকলাম। আব্বুর ঠোঁট নড়ছে, সেখান থেকে কোনো এক ধরনের শব্দ আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এক সময় আব্বুর কথা শেষ হলো, আব্বু চকচকে চোখে বললেন, কি মনে হয়, কেমন আমার আইডিয়াটা? আব্বু কিছু বলার আগেই রিমি বলে উঠল, কিন্তু আব্বু, নুরু ভাইয়া তো কমিক ছাড়া কিছু পড়ে না, এই বইগুলো কি কমিকের বই? ভাইয়া বলল, না, এগুলো কমিক না, শুধু কমিক পড়ে কেউ বড় হয় না, নুরুকে অন্য আরও বই পড়তে হবে। ভাইয়া তারপর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, তোমার আইডিয়াটা ফ্যান্টাস্টিক, লিস্টটা আমাকে দিও তো। আমার মনে হলো আমি ডাইনিং টেবিল থেকে উঠে চিৎকার করে ছুটে গিয়ে দেয়ালে মাথা ঠুকতে থাকি। আম্মু তখন আমাকে রক্ষা করলেন, বললেন, মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এই কয়দিন মাথা গুঁজোতে শুধু পড়েই গিয়েছে, এই কয়দিন আর কিছু পড়ার দরকার নেই, রিল্যাক্স করুক। আমার মনে হলো আমি ছুটে গিয়ে আম্মুর বুকে মাথা রেখে বলি, থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাতে বিছানায় শুয়েছি। আমি আর ভাইয়ার জন্যে একটু বিছানাটা বড়, পাশে রিমির জন্য একটি ছোট বিছানা। যদিও প্রায় রাতেই রিমি তার বিছানা থেকে উঠে গিয়ে আম্মু আব্বুর মাঝখানে শুয়ে থাকে। আমার ঘুম আসছিল না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। ঘুরে ফিরে শুধু আমার একটি কথাই মনে হতে থাকে, আমার জীবনে কোনো আনন্দই নাই। ঠিক তখনই দরজায় বেল বাজলো। আমরা সবাই অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালাম। এত রাতে কে এসেছে? বিছানা থেকে নেমে আমি বাইরের ঘরে গিয়ে দরজা খুললাম। দেখলাম শওকত মামা তার বিখ্যাত শান্তিনিকেতন ঝোলাটা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে $1,000,000 হাসি। আমি তখন আনন্দের একটা চিৎকার দিলাম। শওকত মামাকে দেখে আমি যে আনন্দের চিৎকার করেছি তার একটা কারণ আছে। কারণটা খুব সহজ কারণ, শওকত মামা অন্যরকম। আম্মুর অনেক ভাই বোন, তারা ঠিক কতজন জিজ্ঞাসা করলে আমার গুনে গুনে বের করতে হবে। আম্মুর প্রত্যেকটা ভাই বোন মোটামুটি হাইফাই টাইপের। একজন সেক্রেটারি, অবশ্য আমি বুঝি না সেক্রেটারি কি এমন বড় জিনিস। ভাইয়াও তো তার ক্লাবের কি নাকি সেক্রেটারি। তবে আম্মুর সেক্রেটারি ভাই আমাদের বড় মামা একটা পাজেরো গাড়িতে করে যান,
তার সামনের সিটে একজন পুলিশ বন্দুক হাতে বসে থাকে। বড় মামা হাসেন না, বেশি কথা বলেন না। আম্মুর একজন ভাই আর বোন হচ্ছে ডাক্তার। তারা যখন বাসায় আসেন তখন তাদের গা থেকে ওষুধের গন্ধ বের হয়। টাকার যদি গন্ধ থাকতো তাহলে টাকার গন্ধ নিশ্চয়ই বের হতো। আরেকজন ইঞ্জিনিয়ার, একজন ইউনিভার্সিটির প্রফেসর, সবাই খুবই বড় লোক, সবাই গাড়িতে যাওয়া আসা করেন। এদের মাঝে আম্মুই হচ্ছেন একজন যার কোনো গাড়ি নাই। আম্মু কলেজের প্রফেসর ছিলেন, প্রিন্সিপাল কি জানি একটা 2 নম্বরই কাজ করেছিল। আম্মু তখন চাকরি ছেড়ে দিয়েছেন। আর একটু বড় হলে আবার কাজ শুরু করবেন বলে ভয় দেখান। আমরা কেউ সেটা চাই না। বাসায় এসে দেখব আম্মু বাসায় নাই, আমরা এটা চিন্তাও করতে পারি না। আমাদের মামাতো খালাতো ভাই বোনদের সাথে আমাদের সেরকম কোনো যোগাযোগ নাই। তারা ইংরেজি মিডিয়ামে পড়ে, কেমন জানি অন্যরকম উচ্চারণে বাংলা বলে। তাছাড়া তাদের বাসায় সিএনজি গেলে দারোয়ান গেট খোলার আগে এত রকম প্রশ্ন করে যে যেতেও ইচ্ছা করে না। আম্মুর ভাই বোনদের মাঝে শুধু শওকত মামার সাথে আমাদের সম্পর্কটা আছে। সবার ধারণা শওকত মামা তার জীবনটাকে পুরাপুরি নষ্ট করে ফেলেছেন। আর ঠিক সেই জন্যেই আমি শওকত মামাকে এতটা পছন্দ করি। মামা ইউনিভার্সিটি থেকে খুব ভালো রেজাল্ট করে অন্য একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলেন। তারপরে তাদের ভাইস চ্যান্সেলরের সাথে মামার কি একটা গোলমাল হয়। মামা সেটা কখনো পরিষ্কার করে বলেন না, জিজ্ঞেস করলে বলেন, তোরা ছোট মানুষ, বড়দের ব্যাপার বুঝবি না। মামা তখন চাকরি ছেড়ে চলে এসেছিলেন। মামাকে তার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খুবই পছন্দ করত, তাই তারা খুব হইচই করেছিল, পত্র পত্রিকাতেও এসেছিল, কিন্তু মামার ফিরে যান নাই। এখন মামা কোনো কাজকাম করেন না, ঘুরে বেড়ান, যেটা করতে ইচ্ছা করে সেটা করেন। আমাদের মামা খালাদের মাঝে শুধু শওকত মামা বই লিখেছেন, সুন্দর একটা বই লিখেছেন। তার 2টা কবিতার বই আছে, বইগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু পড়ে আমি কিছু বুঝিনি। আমি মামাকে বলেছিলাম বুঝিয়ে দিতে, মামা তখন হাসেন আর বলেন, আমি তো বুঝি নাই, তোকে কি বুঝাবো। মামা দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে বললেন, সরবি কি, ঢুকতে দিবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি সরে না গিয়ে লাফিয়ে মামার গলা ধরে ঝুলে পড়লাম। আমার বয়স 13, যথেষ্ট বড় হয়েছি। কোনো একজন মানুষের গলা ধরে ঝুলে থাকার বয়স অনেক আগে পার করে এসেছি। কিন্তু শওকত মামার কথা আলাদা। মামা আমাকে গলায় ঝুলিয়ে সেভাবে বাড়িতে ঢুকলেন। আমার চিৎকার শুনে অন্যরাও হাজির হয়েছে, সবাই মামাকে ঘিরে দাঁড়িয়েছে, সবার মুখে কম বেশি হাসি। আম্মু বললেন, কি ব্যাপার এই মাঝরাতে। শওকত মামা আমাকে নামিয়ে বললেন, কারো মাঝরাত কারো সন্ধ্যা রাত। তারপর সুর পাল্টে বললেন, আপা খুব খিদে পেয়েছে, বাসায় খাওয়ার কিছু আছে, না থাকলেও ক্ষতি নাই, মোড়ের দোকান থেকে একটা ডিম কিনে নিয়ে এসেছি। আম্মু চোখ কপালে তুলে বললেন, তুই আমার বাসায় আসার সময় ডিম কিনে এনেছিস। মামা বললেন, তোমার বাসায় বলেই তো সাহস করে এনেছি, অন্য ভাই ভাবি আপা দুলা ভাইয়ের বাসায় গেলে কি আমাকে ঢুকতে দেবে। আমি বললাম, মামা ডিমটা দেখি। মামা পকেটে হাত ঢোকালেন, তারপর মুখটা বিকৃত করলেন, তারপর খপ করে আমার কানটা ধরলেন, এই যে বানরটা আমার গলায় ঢুকে ডিমটা ভেঙে দিয়েছে। মামা পকেট থেকে চটচটে ভাঙা ডিমটা বের করার চেষ্টা করতে লাগলো। এই দৃশ্য দেখে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলাম। আম্মু মুখে আঁচল চেপে হাসতে হাসতে বললেন, তোর উচিত শাস্তি হয়েছে, এরকম গাধামর এইরকম শাস্তি হওয়া দরকার। আমরা সবাই হয় শুয়ে পড়েছিলাম, নয়তো শুয়ে পড়বো করছিলাম, কিন্তু এখন সবাই জেগে শওকত মামাকে ঘিরে বসে রইলাম। মামা একটা লুঙ্গি পরে তার ডিম চটচটে শার্টটা ধুয়ে শুকাতে দিলেন। আম্মু খাবার গরম করলেন, মামা খেতে বসলেন এবং আমরা মামাকে ঘিরে তার সাথে গল্প করতে লাগলাম। শওকত মামা যখনই আসেন তখনই আম্মু কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলাপ শুরু করেন। তার একটা হচ্ছে শওকত মামার কাজকর্ম নিয়ে। আম্মু জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, কাজকর্ম কিছু করছিস। হ্যাঁ আপা, হ্যাঁ অনেক কাজ করেছি। আম্মু একটু উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কি কাজ করলি। আমার নতুন কবিতার বই নিয়ে কাজ করছি। আম্মুর সব উৎসাহে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হলো। মন মরা হয়ে তিনি আবার জিজ্ঞাসা করলেন, আবার কবিতার বই। হ্যাঁ আপা, বাংলা কবিতা একটু একঘেয়ে হয়ে যাচ্ছে, নতুন ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করতে কেউ চাচ্ছে না, আমি চেষ্টা করছি। আম্মু বললেন, এগুলো তো করাই যায়, কিন্তু সত্যিকারের কাজ কি করবি না, ইউনিভার্সিটির এত ভালো চাকরিটা ছেড়ে দিলি। শওকত মামা হাহা করে হাসলেন, বললেন, ভাগ্যিস ছেড়েছিলাম, আমি যে কি আনন্দে আছি আপা, কোনো দায় নেই, দায়িত্ব নেই, ইচ্ছা মতন ঘুরে বেড়ায়, আর যখন যেটা হয় সেটা করি। আম্মু হতাশভাবে মাথা নাড়লেন। আমি হাতে কিল দিয়ে বললাম, ফ্যান্টাস্টিক মামা, আমিও বড় হয়ে তোমার মতো হব, কোনো দায় নেই, দায়িত্ব নেই, ঘুরে বেড়াবো।
আম্মু চোখ সরু করে আমার দিকে তাকালেন এবং বললেন, এখন এটাই বাকি আছে, এখন তোর কি দায়িত্বটা আছে আমাকে বলতো। আমি দুর্বল গলায় বললাম, কেন, লেখাপড়ার দায়িত্ব। আম্মু কিছু না বলে চোখ দিয়ে রীতিমতো আগুন ছড়িয়ে আমার দিকে তাকালেন এবং তারপর শওকত মামাকে বললেন, তোর এই জীবনটা ভালো লাগে? কোথায় থাকিস, কি খাস, কিচ্ছু জানি না, একটা ঠিকানা নাই, একটা টেলিফোন নাই। আপা, পৃথিবীতে দুইটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার হয়েছে, একটা অ্যাটম বোমা আর একটা টেলিফোন। আমার কোনোটাই নাই। আম্মু হতাশভাবে মাথা নাড়লেন, তারপর বললেন, একটা ঠিকানা পর্যন্ত নাই যে তোর সাথে যোগাযোগ করব। শওকত মামা বললেন, কয়েকদিনের জন্য একটা ঠিকানা হয়েছে আপা। আম্মু বড় বড় চোখ করে বললেন, ঠিকানা হয়েছে? সত্যি? কোথায়? নীলাঞ্জনা রিসর্ট। ভাইয়া জিজ্ঞাসা করলো, বান্দরবানে? হ্যাঁ। আম্মু অবাক হয়ে বললেন, তুই রিসর্টে থাকিস নাকি? ভাইয়া বলল, কিন্তু ভাড়া তো অনেক, দিনে 20-25 হাজার টাকা। শওকত মামা বললেন, ভাড়াটা একটু বেশি আর কি। আম্মু বললেন, তুই এত ভাড়া দিয়ে রিসর্টে থাকিস? শওকত মামা হাহা করে হাসলেন, বললেন, না না, এত টাকা আমি কোথায় পাবো? তাহলে? রিসর্টের মালিক ফ্রিতে থাকতে দিয়েছে। ফ্রি? ফ্রি না হলে আমি থাকবো কেমন করে? আমার এত টাকা খরচ করে রিসর্টে থাকার ক্ষমতা আছে নাকি? আমাদের সাথে আব্বু এসে বসেছিলেন, চা খেতে খেতে আমাদের কথা শুনছিলেন। এবারে মুখ খুললেন, বললেন, আমি বুঝতে পারছি না শওকত, পৃথিবীতে এত মানুষ থাকতে রিসর্টের মালিক তোমাকে এত খাতির কেন করলো? কেমন করে এত মানুষ থাকতে তোমাকে একটা রিসর্টে থাকতে দিল? কেন? শওকত মামা আবার হাহা করে হাসলেন, বললেন, সেটা অনেক লম্বা স্টোরি। আব্বু বললেন, শুনি তোমার লম্বা স্টোরি। আমি বললাম, হ্যাঁ মামা, মামা বলো বলো বলো। রিমি বলল, বলো মামা বলো। শওকত মামা বললেন, স্টোরিটা মোটামুটি বোরিং, শর্টকাটে বলা যায়। আমি এই মালিকের একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। মালিক বহুদিন থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল। আম্মু বললেন, কি এমন প্রশ্ন শুনি, সেই $1,000,000 প্রশ্নটা? শওকত মামা বলল, বলতে পারো বড় লোকের খেয়াল। রিসর্টের মালিক সাহিত্য নিয়ে ইন্টারেস্টেড। পৃথিবীতে যত উপন্যাস আছে সব পড়ে ফেলেছে, এখন কবিতা পড়তে চাই। সে যত কবি আছে সবার কাছে একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে কয়েকটা শব্দ একভাবে বসালে সেটা গদ্য হয়ে থাকে, আবার অন্যভাবে বসালে কবিতা হয়ে যায়। ম্যাজিকটা কি? তুই সেটা বলে দিলি? শওকত মামা বললেন, আমি আমার মতো করে বললাম। শুনে তার পছন্দ হলো। তখন পকেট থেকে একটা চাবি বের করে দিয়ে আমাকে বলল, এই যে এটা নেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? মালিক বলল, নীলাঞ্জনা রিসর্টে 7 নাম্বার কেবিন, যতদিন খুশি থাকেন। রিমি চোখ বড় বড় করে বলল, তুমি খপ করে চাবিটা নিয়ে নিয়েছো? শওকত মামা হাসলো, বলল, না, আমি জিজ্ঞাসা করলাম, নীলাঞ্জনা রিসর্টটা কী জিনিস? ভাইয়া চোখ বড় বড় করে বলল, তুমি নীলাঞ্জনা রিসর্টের নাম শোনো নাই? পত্রিকায় কত ফিচার বের হয়েছে তুমি জানো? শওকত মামা মাথা নাড়লেন, বললেন, আমি পত্রিকা ম্যাগাজিন পড়ি নাকি যে জানবো? আব্বু জিজ্ঞাসা করলেন, তারপর কি হলো? আমি বললাম, চাবি নিয়ে লাভ নাই, আমি হারিয়ে ফেলবো, তবে সময় পেলে ঘুরে আসব। মালিক তখনই কেয়ারটেকারকে ফোন করলেন, বললেন, 7 নাম্বার কেবিন রিজার্ভ, আমি যখন ইচ্ছে যেতে পারবো, যতদিন ইচ্ছে থাকতে পারবো, কাজেই এটাই এখন আমার ঠিকানা। আব্বু বললেন, ইন্টারেস্টিং স্টোরি বলতেই হবে। আমি বললাম, দেখেছো আব্বু, কোনো রকম দায় দায়িত্ব না নিলে কত লাভ রিসোর্টে থাকা যায়। আম্মু এখন আমার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, তোর মামা কদিনের জন্য রিসর্টে থাকছে বলে মনে করিস না? যারা কোনো দায় দায়িত্ব না নিয়ে বসে আছে তাদের সবাই রিসর্টে আছে, খোঁজ নিয়ে দেখ, সবাই রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। মামা মাথা নাড়লেন, বললেন, জীবনের লক্ষ্য হচ্ছে রিসর্টে থাকা আর রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়ানোর মাঝে কোনো পার্থক্য না করা। লাইনটা সুন্দর, আবার বলি, জীবনের লক্ষ্য হচ্ছে রিসর্টে থাকা আর রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়ানোর মাঝে কোনো পার্থক্য না করা। আসলে সুন্দর। গল্পে ফিরে যাই। আম্মু জিজ্ঞাসা করলেন, রিসর্টটা কীরকম? আমার কেবিনটা ছোট, একটা বিছানা, সোফা, চেয়ার টেবিল, ছোট একটা কিচেন আর বড় বাথরুম, সামনে সুন্দর বারান্দা, খুব সুন্দর ভিউ, টিলা, গাছপালা আর ছোট্ট একটা ছড়া। কিচেনে ডেচকি, পাতিল, থালাবাটি আছে,
আমি অবশ্য কিচেনটা ব্যবহার করি না, ওখানে থাকলে ডাইনিং রুমে খাই। মানুষজনের ভিড় কীরকম? নাই, একেবারেই নাই। যে 2-4 জন আছে তারা ঘর থেকে বেরই হয় না। শওকত মামা হঠাৎ সোজা হয়ে বসলেন। কয়টা বাজে? ভাইয়া দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 12:30। শওকত মামা বললেন, সর্বনাশ, অনেক রাত হয়েছে, যাও যাও যাও, সবাই ঘুমাতে যাও ঘুমাতে যাও। আম্মু বললেন, তুইও শুয়ে পড়। আমার শুতে একটু দেরি হবে, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি কোথাও শুয়ে পড়ব। আম্মু বললেন, যখন রাস্তাঘাটে ঘুরে বেড়াস তখন এইখানে ওখানে শুয়ে থাকিস, এখন যখন আমার একটা বাসায় এসেছিস ভদ্রলোকের মতো বিছানায় থাক। আব্বু বললেন, শওকতের মতো এখন রিসর্টে থেকে যে অভ্যাস হয়েছে, সে কি তোমার বিছানায় ঘুমাতে পারবে? শওকত মামা হাসলেন, বললেন, দুলা ভাই, আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে আমার মনে হয় বড়লোকি কায়দায় অভ্যাস হয়ে যাচ্ছে না তো। আম্মু বললেন, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, দুনিয়ার কোনো কায়দাতেই তোর অভ্যাস হবে না, যদি হতো তাহলে তুই আজকে মানুষ হয়ে যেতি। রাতে বিছানায় শুয়ে শুয়ে আমি ভাইয়াকে বললাম, আমি বড় হয়ে শওকত মামার মতো হয়ে যাব। ভাইয়া জানতে চাইলো, সেটা কীরকম? আমি বললাম, শওকত মামার মতো আওলা ঝাওলা, কোনো কিছু দরকার নেই, যখন যেটা করার ইচ্ছা সেটাই করব। ভাইয়া বললেন, সেটাও তো সোজা না, চেষ্টা করেও শওকত মামার মতো হওয়া যায় না, শওকত মামা হয়ে জন্মাতে হয়। যাদের জীবন এরকম তাদেরকে বলে বোহেমিয়ান। বোহেমিয়ান হওয়া অত সোজা কথা না, বুঝলি? নতুন একটা শব্দ শিখলাম, বোহেমিয়ান। শুয়ে শুয়ে বোহেমিয়ান একজন হওয়ার কথা চিন্তা করতে করতে অনেকক্ষণ জেগে রইলাম। সকালবেলা নাস্তার টেবিলে আম্মু শওকত মামার সাথে তার 2 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন, সেটা হচ্ছে বিয়ে। আম্মু কোনো রকম আকার ইঙ্গিতের মাঝে গেলেন না, সোজাসুজি জিজ্ঞাসা করলেন, তুই বিয়ে টিয়ে করবি না নাকি? শওকত মামা তার পরোটার একটা অংশ ছিঁড়ে সবজি দিয়ে মুখে ঢোকাতে ঢোকাতে বললেন, বিয়ে? হ্যাঁ, বিয়ে। শওকত মামা মুখটা হাসি হাসি করে বললেন, আমিও ভাবছিলাম তুমি কখন বিয়ের কথাটা জিজ্ঞাসা করবে। আমি কেন, যে কেউ জিজ্ঞাসা করবে। তুমি সিরিয়াসলি বিশ্বাস করো আমার বিয়ে করা উচিত? আম্মু মাথা নাড়লেন, আমিও জোরে জোরে মাথা নাড়লাম। আমার দেখা দেখি রিমিও মাথা নাড়ল। শুধু ভাইয়া আর আব্বু গম্ভীর হয়ে বসে থাকলো। শওকত মামা আমার মাথায় একটা চাটি মেরে জিজ্ঞাসা করলো, তুই এত জোরে জোরে মাথা নাড়ছিস কেন? আমি বললাম, সত্যি সত্যি বলবো? সত্যি সত্যি তো বলবি, মিথ্যা মিথ্যা বলবি নাকি? অন্য মামিদের দেখলে ভয় লাগে, তুমি বিয়ে করলে যে মামি হবে তাকে আর ভয় লাগবে না। আমি মোটেও হাসির কথা বলিনি, কিন্তু আমার কথা শুনে সবাই হেসে উঠল। শওকত মামা হাসি থামিয়ে বলল, তুই কেমন করে জানিস আমার বউ ডেঞ্জারাস হবে না? কবিতায় তো আছে, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। রিমি আমার সাথে একমত হলো, না না মামা, তোমার বউ কখনো লাঠি নিয়ে মারতে আসবে না। আব্বু হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা আলাপ করতে থাকো, আমাকে এখন অফিসে যেতে হবে। ভাইয়াও ব্যস্ত মানুষ, সেও উঠে দাঁড়ালো, বলল, আমার একটা মিটিং আছে, এখন গেলাম। আম্মু তাদের বিদায় দিয়ে আবার টেবিলে এসে বসলেন। শওকত মামার দিকে তাকিয়ে বললেন, নে বল, বিয়ে করবি না? মামা তার হাসি হাসি মুখটা একটু গম্ভীর করে বলল, তুমি সত্যি জানতে চাও? আম্মু মাথা নাড়লেন। শওকত মামা তার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমি যেভাবে থাকি একটা মেয়ে সেভাবে থাকতে পারবে না। তুই কীভাবে থাকিস? আমার শান্তিনিকেতন ঝোলাটা দেখেছো? দেখেছি। এটার ভেতরে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। তুমি কি মনে করো একটা বউ হলে সে এতে কি রাজি হবে? আম্মু কোনো কথা বললেন না। মামা মুখ গম্ভীর করে বলল, আজ এইখানে কাল ওইখানে, কোথায় থাকি কি খাই তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন না হয় কিছুদিনের জন্য একটা রিসর্ট, একটা কেবিন আছে, সেটা কয়দিন পর ছেড়ে দিব। বাইরে থেকে তোমাদের মনে হবে পুরোপুরি ছন্নছাড়া একটা জীবন, কিন্তু আমার খুব ভালো লাগে আপা। হয়তো বছরখানেক পর ক্লান্তি আসবে, একটু স্থির হওয়ার ইচ্ছা করবে, তখন হয়তো একটা চাকরি নেব, বাসা ভাড়া করব, তখন যদি কোনো মেয়ে রাজি হয়। আম্মু একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, তোর তোর এমন রাজপুত্রের মতো চেহারা, এত ব্রিলিয়েন্ট, অথচ এমন একটা লাইফ বেছে নিলি। শওকত মামা হাত বাড়িয়ে আম্মুর হাতটা ছুঁয়ে বললেন, আপা বিশ্বাস করো, এরকম খাপছাড়া লাইফের যে কি মজা একজন এর ভিতর দিয়ে না গেলে কখনো বুঝবে না, কখনো না। ঠিক তখন চিরিক করে আমার মাথার ভিতরে একটা শব্দ হলো, সত্যিকারের শব্দ না, তাই আমি ছাড়া এটা আর কেউ শুনতে পেল না। শব্দটা হলো কারণ তখন একটা চিন্তা আমার মাথায় ঝিলিক মেরে উঠল। আমার মনে হলো, আমি কেন শওকত মামার সাথে তার খাপছাড়া লাইফটার ভেতর দিয়ে যাই না? পরীক্ষার পর তো সবাই কত রকম আনন্দ করছে, আমার কোনো রকম আনন্দ নাই।
আমি তাহলে এভাবেই আনন্দ করি না কেন? আম্মু আর শওকত মামা যখন কথা বলছে, কী নিয়ে কথা বলছে সেটা আমি আর শুনতে পাচ্ছি না। আমি তখন পুরো বিষয়টা নিয়ে চিন্তা করছি। আমাকে নিশ্চয়ই কেউ শওকত মামার সাথে যেতে দিতে চাইবে না। আমাকে কোনো না কোনো একটা রাস্তা বের করতেই হবে। প্রথমে শওকত মামাকে রাজি করাতে হবে। মামা কি রাজি হবে? আম্মু আর শওকত মামা যখন কথা বলছেন, তখন আমি নিজের ঘরে এসে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে চিন্তা করলাম। বিষয়টা আমার জন্যে খুবই কঠিন। ঠান্ডা মাথা আর চিন্তা কোনোটাতেই আমি একদমই পারদর্শী না। ঠিক করে করার জন্যে আমাকে চোখ বন্ধ করতে হবে, এবং আমি যখন চোখ বন্ধ করে চেষ্টা করছি তখনই রিমির গলা শুনতে পেলাম। সে চিৎকার করে বলল, আম্মু আম্মু দেখে যাও, নুরু ভাইয়া বসে বসে ঘুমাচ্ছে। আমি চোখ খুলে মেঘস্বরে বললাম, মোটেও ঘুমাচ্ছি না গাধা কোথাকার। তাহলে কি করছো? চিন্তা করছি। কি চিন্তা করছো? আমি থমথমে গলায় বললাম, সেটা তোর জানার কি দরকার, যা ভাগ এখান থেকে। সে ভেগে গেল না এবং দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। একজন যদি কারো দিকে এমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তাহলে সে চিন্তা করবে কেমন করে? তবু আমি চেষ্টা করতে লাগলাম কিভাবে মামাকে নরম করা যায়, মামা না চাইলে কিভাবে তাকে রাজি করানো যায়, আমি যে কোনো রকম জ্বালাতন করব না সেটা তাকে কিভাবে বোঝানো যায়। সব কিছু চিন্তা করে কি বলবো, কিভাবে বলবো মোটামুটি ঠিক করে নিলাম। প্রথমে মামাকে রাজি করাতে হবে, তারপর মামাকে নিজের দলে টেনে নিয়ে আম্মুকে রাজি করাতে হবে। আব্বুকে আলাদা করে রাজি করানোর দরকার মনে হয় হবে না। আম্মু হচ্ছে একবারে বাসার প্রেসিডেন্ট প্লাস প্রধানমন্ত্রী প্লাস জেনারেল। আম্মু রাজি হয়ে গেলেই আব্বু আর কোনো আপত্তি করবেন না। আমি এবার অপেক্ষা করতে লাগলাম শওকত মামাকে একা পাওয়ার জন্যে। কিন্তু মামাকে একা পাওয়া বেশ কঠিন। অনেক দিন পর আম্মু আর শওকত মামার দেখা হয়েছে। তাদের গল্পই আর শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত শুনতে পেলাম তাদের গল্প শেষ হয়েছে। মামাকে একা পাওয়ার জন্য আমি আমার ঘর থেকে বের হতেই যাচ্ছি, তখনই মামা নিজে আমার ঘরে এসে হাজির হলেন। আমার দিকে তাকিয়ে বললেন, নুরু, তোকে একটা জিনিস জিজ্ঞাসা করি। তোর আম্মু বলেছে তোদের পরীক্ষা শেষ, স্কুল নাই। তুই কি আমার সাথে কদিন আমার রিসর্টে যে থাকতে চাস? আমি মামার দিকে হা করে তাকিয়ে রইলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মামা সত্যি কথা বলছেন? সত্যি নাকি এটা স্বপ্ন? মামা বললেন, থাকা খাওয়া নিয়ে অসুবিধা হবে না, সময় কাটানো নিয়ে একটু সমস্যা হতে পারে। গাছপালা, পাখি আর বানর ছাড়া কিছু নাই। যাবি? শওকত মামা আমার দিকে তাকিয়ে রইলেন। আমি যে এতটা অবাক হয়েছি যে কিছু বলতেই পারলাম না। এ ধরনের একটা শব্দ করলাম। শওকত মামা মনে করলেন আমি যেতে চাইছি না। ঘাড় ঝাঁকুনি দিয়ে বললেন, তোর যদি অন্য প্ল্যান থাকে, যেতে না চাস সেটাও ঠিক আছে। কে আর জঙ্গলে পড়ে থাকতে চাইবে বল? শওকত মামা ঘুরে চলে যেতে শুরু করলেন। তখন বলা যায় আমি আমার জ্ঞান ফিরে পেলাম। আমি 2 লাফ দিয়ে পেছন থেকে মামার পিঠে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করতে লাগলাম, মামা 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 মামা, চাই 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 চাই। মামা একেবারে হকচকিয়ে গেলেন। বললেন, আস্তে 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 বাবা। আমি বললাম, আমি তোমার সাথে যেতে চাই মামা, যেতে চাই যেতে চাই যেতে চাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যেতে চাই যেতে চাই, 100 বার যেতে চাই, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। যদিও আমরা আসল গল্পে এখনও ঢুকতেই পারিনি, পরবর্তী পর্বগুলো নিয়ে খুব শিগগিরই উপস্থিত হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ শোনার জন্যে।